করছি এখানে সেটা কি না ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল অ্যান্ড লস্ট হোল, অর্থাৎ তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট হোল। ঠিক আছে, তাহলে এই অভ্যন্তরীণ রোধ এবং নষ্ট ভোল্টেজে যাওয়ার আগে আমরা এই তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল বিষয়টা কি একটু জেনে নিই। ইলেকট্রিক সেল, ইলেকট্রিক সেল কাকে বলছে না কোনো যন্ত্রাংশবিহীন তড়িৎ উৎসকেই আমরা বলছি ইলেকট্রিক সেল। যেমন ধরো আমাদের চারপাশে অনেক এরকম ইলেকট্রিক সেল আমরা দেখতে পাই, যেমন ড্যানিয়েল কোষ, নির্জল কোষ, ঠিক আছে, লেকল্যান্স কোষ। যেমন কি তোমাদের কাছে যে ব্যাটারিটা রয়েছে সেখানে কিন্তু কোনো যন্ত্রাংশ নেই, কোনো যন্ত্র নেই, কিন্তু সেখান থেকে কি পাই আমরা তড়িৎ পাই, অর্থাৎ যন্ত্রাংশবিহীন তড়িতের যে উৎস সেটাকেই আমরা বলছি কি ইলেকট্রিক সেল বা তড়িৎ কোষ। ক্লিয়ার হচ্ছে আশা করি বিষয়টা? তাই এই তড়িৎ কোষকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি, যার মধ্যে প্রথমেই আমরা যেটা পাই ইলেকট্রো কেমিক্যাল সেল, সোলার সেল। ইলেকট্রোকেমিক্যাল বলতে তড়িৎ রাসায়নিক কোষ, সোলার সেল মানে কি সৌর কোষ, ফটো ইলেকট্রিক সেল, ফটো ইলেকট্রিক সেল, নিউক্লিয়ার সেল, এরকম প্রচুর ধরনের যন্ত্রাংশবিহীন আমরা তড়িৎ কোষ পেয়ে থাকবো, যেখানে কি কোনো যন্ত্রাংশ নেই বা যান্ত্রিক শক্তি। যেমনটা ঠিক থাকবো জলবিদ্যুৎ কেন্দ্র বা তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা সাধারণত কি অনেক যন্ত্র পাই যেখানে যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি পেয়ে থাকি, কিন্তু এখানে কোনো যন্ত্র নেই, এখানে কি আমরা তড়িৎ পাই অর্থাৎ যন্ত্রাংশবিহীন, এবং এই কারণেই আমরা এদেরকে বলছি কি তড়িৎ কোষ। ক্লিয়ার হচ্ছে? সেইরকমই একটি তড়িৎ কোষ নিয়ে প্রথমে আমরা একটু জেনে নেব, তারপরে নষ্ট ভোল্ট, কোষের অভ্যন্তরীণ রোধ এবং ইএমএফ তড়িৎ চালক বল সম্পর্কে আমরা ডিটেইলসে জানবো আমাদের এই ক্লাসে। ঠিক আছে, চলো তাহলে প্রথমেই আমি শুরু করছি এই ইলেকট্রোকেমিক্যাল সেল অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ, অর্থাৎ ইলেকট্রিক সেল অর্থাৎ তড়িৎ কোষ। সেই তড়িৎ কোষের একটি অংশকে আমরা বলছি কি ইলেকট্রোকেমিক্যাল সেল, বা যাকে বাংলায় বলা হয় কি তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষ মূলত দু রকমের হয় এবং এই অনুযায়ী এর সংজ্ঞা করা হয়েছে কি যন্ত্রাংশবিহীন এমন একটি কোষ যেখানে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি অথবা রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি আমরা উৎপন্ন করতে পারি, যাকেই বলছি কি আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল। তার মানে বুঝতেই পারছো ইলেকট্রোকেমিক্যাল সেলকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে আমরা বলছি কি গ্যালভানিক সেল, গ্যালভানিক সেল, বা অনেক সময় এটাকে বলা হয় ভোল্টিক সেল, ভোল্টিক সেল। আর একটা বলা হচ্ছে কি ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষণ কোষ, বা এটাকে আমরা অনেক সময় বলে থাকি কি সরল ভোল্টীয় কোষ। ক্লিয়ার? এখন এই কোষের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের অধ্যায় রয়েছে দশম শ্রেণীর সিলেবাসে রয়েছে বা ক্লাস 10 এর যে সিলেবাসে রয়েছে সেটা কি ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, বা বাংলায় যাকে আমরা বলছি কি তড়িৎ চালক বল। এখন ওই তড়িৎ চালক বলে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে তড়িৎ কোষে হঠাৎ করে তড়িৎ চালক বল সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? তা তড়িৎ কোষে এই তড়িৎ চালক বল সৃষ্টির পেছনে যদি কারণ জানতে হয় তাহলে আমরা পাই সেটা কি না নাস্ট ইকুয়েশন ফর ইলেকট্রোড পোটেনশিয়াল। সেটা কি না বিজ্ঞানী নাস্টের ইলেকট্রোড পোটেনশিয়াল তত্ত্ব অনুযায়ী আমরা একটা ইকুয়েশন পাই যেখান থেকে আমরা বলতে পারি কোষের মধ্যে কিভাবে তড়িৎচালক বলের সৃষ্টি হয়। ক্লিয়ার? খুব সহজভাবে যদি বলতে হয় তাহলে আমি তোমাদের বলছি, যেমন ধরো এইখানেই আমি একটা কোষ অঙ্কন করেছি যাকে আমরা কি বলছি ইলেকট্রোলাইটিক সেল, অর্থাৎ যেখানে কি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি হয়ে থাকে সাধারণত। ঠিক আছে, আমি উপরের পোর্শনটা বাদ দিচ্ছি বা এখানেই ধরো আঁকছি ইলেকট্রোলাইটিক সেল, অর্থাৎ যেখানে কি করা হয় না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, এখানে কি ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স থাকে, এর মধ্যে ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকছে। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থে আমরা একটা মেটাল রড ডিপ করছি বা যাকে আমরা বলছি কি তড়িৎ দাব। ক্লিয়ার? যখনই এই মেটাল রড তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংস্পর্শে আসে তখন
দুজনের সংস্পর্শ তলে একটা বিভব প্রভেদের সৃষ্টি হয় বা পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি হয় বা পোটেনশিয়ালের ডেভেলপমেন্ট ঘটে। এই পোটেনশিয়ালটাকেই আমরা বলছি কি তড়িৎ চালক বল। ক্লিয়ার হচ্ছে? কি বলছি? এই পোটেনশিয়ালটা থেকে। তাহলে এই পোটেনশিয়ালটা আমরা কিভাবে পাচ্ছি না, সেটা কিন্তু পাচ্ছি নাস্ট ইকুয়েশন ফর ইলেকট্রোড পোটেনশিয়াল। এই সমীকরণ থেকে কিন্তু আমরা এই পোটেনশিয়ালটা পাবো। কোথায় পাবো না, যেখানে হচ্ছে মেটাল রড এবং ইলেকট্রোলাইটিক সলিউশন অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ এবং ধাতব যে দণ্ড তাদের সংযোগস্থলে একটা বিভবের সৃষ্টি হয় বা পোটেনশিয়ালের সৃষ্টি হয়, যেটাকেই আমরা বলছি কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। আরও সহজভাবে আমরা সংজ্ঞায়িত করব বিষয়টাকে। ঠিক আছে? সাধারণত দেখা গেছে যদি এইরকমই একটি সরল ভোল্টীয় কোষের ক্ষেত্রে, কি বললাম না, একটি সরল ভোল্টীয় কোষের ক্ষেত্রে, সরল ভোল্টীয় কোষের ক্ষেত্রে, সরল ভোল্টীয় কোষে কি করি আমরা না, লঘু H2SO4 এর দ্রবণ নেই। কোথায় নেই না, ভোল্টামিটারে নেই। ভোল্টামিটার বুঝতেই পারছো, এই যে পাত্র, এই ভোল্টামিটারে নেই। এইতে কি থাকে, লঘু সালফিউরিক অ্যাসিড। এখানে যদি আমরা কপার দণ্ড ডিপ করাই অর্থাৎ কপারের দণ্ড যদি আমরা ডোবাই, তাহলে সেই কপারটা হয় কি ধনাত্মক তড়িৎদ্বারে পরিণত হয় এবং এর যে পোটেনশিয়াল গ্রো করে সেই পোটেনশিয়ালের মান কত না 0.46 ভোল্ট। ক্লিয়ার? এখন এই কপার দণ্ডের পরিবর্তে যদি আমরা এখানে জিঙ্ক দণ্ড দেই, এখানে যদি আমরা জিঙ্ক দণ্ড দেই, তাহলে দেখবো জিঙ্ক দণ্ডটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল প্রয়োগ করে এবং তার পরিমাণটা কত না -0.62 ভোল্ট। বলা হচ্ছে এই দুটো তড়িৎদ্বারের অর্থাৎ একটাকে পজিটিভ তড়িৎদ্বার যেটা কি কপার করে পাচ্ছি, আর এটা কি বলছি নেগেটিভ তড়িৎদ্বার যেটা কি পাচ্ছি জিঙ্ক পাচ্ছি, তাই না? এই দুটো তড়িৎদ্বারের ভেতরে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাকেই আমরা বলছি কি না এই কোষের তড়িৎচালক বল। তার মানে সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল কত হলো বলো তো? সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল কত হলো? সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল হচ্ছে 0.46 মাইনাস 0.62 that is equals to 1.08 ভোল্ট। তাহলে এটাকেই আমরা বলছি কি সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল। তার মানে এই কোষকে যখন কোনো আমরা বদ্ধ বর্তনীতে ডিপ আবদ্ধ করছি না অর্থাৎ কোনো বর্তনীর সাথে যুক্ত করছি না, যেমন ধরো এখানে আমি একটা সরল ভোল্টীয় কোষ এঁকেছি, একটা কোষ কল্পনা করে নাও যার এটাকে আমরা বলছি কি, এটাকে বলছি নেগেটিভ তড়িৎদ্বার আর এটাকে বলছি কি পজিটিভ তড়িৎদ্বার। কল্পনা করে নাও না এটা কোনো বর্তনীর সাথে যুক্ত নেই। ক্লিয়ার? আমি যুক্ত করেছিলাম, মুছে নিলাম, কোনো বর্তনীর সাথে যুক্ত নেই। তাহলে এই যুক্ত না থাকা অবস্থায় এই পজিটিভ তড়িৎদ্বার এবং নেগেটিভ তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকেই আমরা বলছি এই কোষের তড়িৎচালক বল। ক্লিয়ার? বা উল্টো ঘুরিয়ে বলতে পারি নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারের দিকে আমরা একক ধনাত্মক আধানকে যদি নিয়ে যেতে চাই তাহলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যটাই হচ্ছে এই তড়িৎ কোষের কি বিভব তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। দেখো সংজ্ঞাটা করেছি কি আমরা না, তড়িৎ উৎসে। তড়িৎ উৎস কাকে বলেছি? দেখো একটু আগেই বলছি তড়িৎ উৎস মানে কি তড়িৎ কোষ, তাই না? অর্থাৎ তড়িৎ উৎস তাকেই বলছি যেখানে আমরা তড়িৎ পাচ্ছি। ঠিক আছে? তড়িৎ উৎসের ভিতর দিয়ে নিম্ন বিভব প্রভেদ থেকে, নিম্ন বিভব প্রভেদ মানে কি নেগেটিভ তড়িৎদ্বার থেকে উচ্চ বিভব প্রভেদে, উচ্চ বিভব প্রভেদ মানে কি পজিটিভ তড়িৎদ্বারে একক পরিমাণ ধনাত্মক আধান স্থানান্তর করতে, একক পরিমাণ ধনাত্মক আধান স্থানান্তর করতে, অর্থাৎ এই নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারের দিকে যদি আমরা একক পরিমাণ ধনাত্মক আধানকে নিয়ে যেতে চাই তাহলে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলছি ওই তড়িৎ কোষের ইএমএফ। যেমন একটু আগেই আমি দেখালাম একটা সরল ভোল্টীয় কোষের ক্ষেত্রে তড়িৎচালক বলের মান কত পেয়েছি আমরা 1.08 ভোল্ট, যেটা কি সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? এবারে আসছি নষ্ট ভোল্ট জিনিসটা বা কোষের বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। ঠিক আছে? তাহলে একটু আগেই দেখো আমরা যেটা করলাম কোষের তড়িৎচালক বল অর্থাৎ এই নেগেটিভ তড়িৎদ্বার এবং পজিটিভ তড়িৎদ্বারের মধ্যে যে বিভব প্রভেদ সেটাকে আমরা বলছি কি তড়িৎচালক বল ই। এখানে দেখো আমরা কোষ
প্রকাশ করেছি এই পুরো যে কোষটাকে, সেই কোষটাকে চিহ্ন আকারে প্রকাশ করেছি। এরকমভাবে প্রকাশ করাই যায়, তোমরা প্রত্যেকেই জানো। এটা হচ্ছে সেলের যে সিম্বল, সেই সেলের সিম্বল। তাহলে কোষটাকে প্রকাশ করেছি। এখন এই কোষের সঙ্গে শ্রেণী সমবায়ে যদি আমি আর একটা বাইরের রোধ যুক্ত করি, তাহলে এই যে রোধটা, সেই রোধটাকে আমরা কোষের সাথে যুক্ত করলাম কি শ্রেণী সমবায়। এখন তার আগে জেনে নিই কোষের অভ্যন্তরীণ রোধটা কাকে বলছি। ঠিক আছে, এখন ধরে নাও পজিটিভ প্রান্ত থেকে, তাহলে যুক্ত যখনই করে দিলাম তাহলে কি দেখবো আমরা, না পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত হবে। এই তড়িৎ প্রবাহের ওই মুখ এরকমভাবে তড়িৎ প্রবাহিত হলো। ঠিক আছে, তাহলে এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে বহির্বর্তনীতে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে অন্তবর্তনী বা যেটাকে আমরা বলছি কি কোষের ভেতরে আমরা কি দেখব, না নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহিত ঘটবে। অর্থাৎ এই নেগেটিভ থেকে পজিটিভ তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহিত ঘটবে। তাহলে এই তড়িৎ প্রবাহিত হওয়ার সময় এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওই তড়িৎ প্রবাহে যে বাধা দেবে সেটাকেই আমরা বলছি কি কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ সমান আমরা ধরে নিচ্ছি কি স্মল আর, যেটা আমরা কি পেয়েছি, না কোষের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে সেক্ষেত্রে কি বাধাটা দেবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ যখন বহির্বর্তনী যুক্ত করা হয়েছে, তখন এই দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব প্রভেদ সেটাকে আমরা কি করে পাবো, না দেখো তড়িৎ প্রবাহ মাত্রা আই আর তার অভ্যন্তরীণ রোধ আর, এটা দিয়েই আমরা বিভব প্রভেদটা পাবো। এখন এই যে বিভব প্রভেদটা অর্থাৎ স্মল আই, এই ক্যাপিটাল আই এবং স্মল আর, অর্থাৎ এই যে বিভব প্রভেদ ক্যাপিটাল আই এবং স্মল আর, এই যে বিভব প্রভেদ এটাকেই আমরা বলছি কি নষ্ট ভোল্ট। তার কারণটা কি, এখন এই যে রোধের কারণে এদের দুটো তড়িৎদ্বারের মধ্যে যে বিভব পতন ঘটছে, সেই বিভব পতনটা আর যাই হোক এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে সাহায্য করছে না, কি করছে, বাধা দিচ্ছে। অর্থাৎ এই নষ্ট ভোল্টের কারণেই আমরা বহির্বর্তনীতে কিছুটা হলো কম পরিমাণ তড়িৎ প্রবাহ পাচ্ছি। এখন এই নষ্ট ভোল্টের মান যত কম হবে তত বেশি কি এই বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ পাবো। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার আসছি কোষের এই অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রকৃত অর্থে এই অভ্যন্তরীণ রোধ এই মেটাল অর্থাৎ যে দুটো তড়িৎদ্বার ডোবানো হয়েছে তাদের প্রকৃতির ওপর, এই তড়িৎদ্বার দুটোর মধ্যবর্তী ডিস্টেন্সের ওপর, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতির ওপর, অ্যাক্টিভ মাসের ওপর। ঠিক আছে, অর্থাৎ সক্রিয় ভরক্রিয়া সূত্র থেকে যে অ্যাক্টিভ মাস আমরা পাই সেই মাসের উপর ডিপেন্ড করছে এই অভ্যন্তরীণ রোধ। ক্লিয়ার? এই অভ্যন্তরীণ রোধের পাশাপাশি আমরা যেটা পাচ্ছি অভ্যন্তরীণ বিভব পার্থক্য। ক্লিয়ার? এবারে এখন বর্তনী যুক্ত যতক্ষণ না থাকছে ততক্ষণ অবস্থায় এদের মধ্যে কি ছিল, না তড়িৎচালক বল ই ছিল। ক্লিয়ার? এখন আমরা এই কোষের সাথে এই যে বর্তনীটা যুক্ত করেছি, এই যে দুটো রোধ এই আর এবং স্মল আর অর্থাৎ কোষের অভ্যন্তরীণ রোধ, এরা পরস্পরের সঙ্গে কী অবস্থায় রয়েছে, শ্রেণী সমবায় যুক্ত রয়েছে। তাহলে টোটাল রোধ যদি বলি আমরা, মোট যে রোধ সেটাকে আমরা কি পাচ্ছি, না এই পুরো বর্তনী অর্থাৎ এটাকে ধরি আমি এটাকে ধরলাম 1 নম্বর চিত্র আর এটাকে ধরলাম 2 নম্বর চিত্র। তাহলে এইটাকেই আমি 2 নম্বর চিত্রে নিয়ে গেলাম, খুব সরলীকরণ, যেটাকে আমরা বলছি কি বর্তনীর রেখা সার্কিট, তাই না? সেই রেখা সার্কিটে থেকে আমরা কি পাই, না মোট রোধ সমান আমরা পাই বহির্বর্তনীর রোধ প্লাস কোষের অভ্যন্তরীণ রোধ আর টোটাল। এখন মোট যে তড়িৎ প্রবাহ মাত্রা, মোট প্রবাহ মাত্রা আমরা কি পাই, আই। এবারে এই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা কিসের জন্য ঘটছে, না ইলেকট্রোমোটিভ ফোর্সের জন্য, তড়িৎচালক বলের জন্যই ঘটছে, তাই না? কারণ ইলেকট্রোমোটিভ ফোর্স কী করছে, ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে তড়িৎ প্রবাহিত ঘটাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা ওহমের সূত্র থেকে লিখতে পারি আই সমান E/R প্লাস আর, কারণ এটাই কি টোটাল রোধ। ঠিক আছে, V = IR, সেই যে সমীকরণ। তাহলে এখান থেকে আমরা যেটা পাই দেখো একদম সরলীকরণ করে পাই, অর্থাৎ I R = E - I
স্মল আর। এই যে ভি আই আর এটাকেই আমরা দেখো বলেছিলাম ভি ভি ওহমের সূত্র থেকে ভি ইকালস টু ই মাইনাস আই আর। এটাকে যদি আমরা মুছে দেই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এই যে সমীকরণ, যেখান থেকে আমরা এই ভিটাকে কি বলছি না এই প্রান্তে এই যে রেজিস্ট্যান্স আর, সেই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব প্রভেদ এইটা, আর ইটাকে বলছি কি কোষের তড়িৎচালক বল, আর আইআরটাকে আমরা কি বলছি নষ্ট ভোল্ট, একটু আগে বললাম নষ্ট ভোল্ট। ক্লিয়ার? এখন এই নষ্ট ভোল্ট যদি আমার 0 হয় তাহলে কি বিভব প্রভেদ এবং কোষের তড়িৎচালক বল অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স দুটো ইকুয়াল, তখন আমি কি পাবো ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহটা পাবো। আর যত এর ভ্যালু বাড়বে তত কি হবে আমার তড়িৎ প্রবাহ মাত্রাটা কম হবে, কারণ কি বিভব প্রভেদ কম হবে। ক্লিয়ার হয়েছে? আমাদের এই অধ্যায়ে এই সংক্রান্ত বিষয়ে যত যা ম্যাথামেটিক্যাল প্রবলেম সব কিন্তু আমরা এই ইকুয়েশনের উপর ভিত্তি করেই করব, বা কখনো কখনো আমরা এই ইকুয়েশনটাকেও কাজে লাগাতে পারি। অর্থাৎ ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 এই দুটো ইকুয়েশনের উপর ভিত্তি করেই কিন্তু আমরা যাবতীয় যা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করব। চল একটা করে নেওয়া যাক। দেখো আমরা একটা সমস্যা চলে এসেছি, সেটা কি বলছে না 50 ওহম 50 ওহম রোধকে 11 ভোল্ট ইএমএফ বলের একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, আচ্ছা আমরা চিত্রটা এঁকে নেই, সরল রেখা চিত্রটা এঁকে নেই। তাহলে এরকম ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে, যেখানে অভ্যন্তরীণ যে বহির্রোধ সেটা কত 50 ওহম, এবং যে ব্যাটারি তার তড়িৎচালক বল ইকালস টু 11 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ স্মল আর দ্যাট ইজ ইকালস টু 5 ওহম। ঠিক আছে? তোমরা এই চিত্রটাকে যদি ড্র করতে পারো তাহলে এই ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম কিন্তু কোনো প্রবলেমই নয়। তাহলে আমাদের চেয়েছে কি না বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই এটা কত, এবং ব্যাটারির এই যে দুই প্রান্ত অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ, এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা একটু আগেই দেখো করেছিলাম আই প্রবাহমাত্রা ইকালস টু ই বাই ক্যাপিটাল আর বাই স্মল আর দ্যাট ইজ ইকালস টু 11 বাই 50 প্লাস 5, তাই না? দ্যাট ইজ ইকালস টু 11 বাই 55, দ্যাট ইজ ইকালস টু 1/5 অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আর একটা কী চেয়েছে ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ। দেখো একটু আগেই করলাম ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ ভি ইকালস টু ই মাইনাস স্মল আই আর দ্যাট ইজ ইকালস টু নষ্ট ভোল্ট, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাই না ই ইকালস টু কত দিয়েছে 11, আই কত 0.2, আর কত 5, তার মানে আমরা কত পাচ্ছি 11 মাইনাস 1 দ্যাট ইজ ইকালস টু 10 ভোল্ট, তাই না? 5 2 10, ঠিকই আছে। ঠিক আছে? তার মানে কত 10 ভোল্ট, অর্থাৎ ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে কি 10 ভোল্ট, এবং বর্তনীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়েছে? আশা করি এই ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমাদের কাছে কোনো ব্যাপারই না। তবে কি আগেই বলেছি, অর্থাৎ এই সমীকরণ দুটো মনে রাখবে এবং তার পাশাপাশি তোমার যে কনসেপ্টটা সেটাকে ক্লিয়ার রাখবে। ঠিক আছে?